নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ আর আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের মডেল স্কুল 1 বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের যে প্রশ্নপত্রগুলির যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেগুলোর উত্তরগুলো আলোচনা করব। দেখো, প্রথমে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পন্ন করে লেখো। 1. নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত অপশন বি মকর ক্রান্তি রেখা। 2. 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম অপশন সি মূল মধ্য রেখা। 3. পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি অপশন এ নিরক্ষরেখা। 4. সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় অপশন বি গোধূলি। 5. চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় অপশন সি দিল্লি শহরে। 6. পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে অপশন এ সমুষ্ণ রেখা। 7. যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বায়ুতে মেশে তা হল অপশন সি কার্বন মনোক্সাইড। 8 আওয়ার প্রথম পালিত হয় অপশন বি অস্ট্রেলিয়ায়। 9 শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রটি হল অপশন সি ডেসিবেল মিটার। 10 দুটি পর্বতের মাঝের নিচু অংশ অপশন এ উপত্যকা নামে পরিচিত। এরপর দেখো 11 চা, কফি ও বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হয় অপশন সি পার্বত্য অঞ্চলের মাটিতে। 12 অ্যান্টিবায়োটিকের কাজ করে ও চামড়ার রোগ সারায় অপশন সি কালমেঘ পাতা। 13 জলদাপাড়া অভয়ারণ্যে যে পশুর জন্য বিখ্যাত তা হল অপশন বি এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার। 14 চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যটি হল অপশন বি অসম। 15 উত্তর পূর্বাঞ্চলে আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করে তাকে বলে ঝুম চাষ অপশন সি। এরপর হচ্ছে 16 2রা অক্টোবর পালিত হয় অপশন এ গান্ধী জয়ন্তী। 17 পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে অপশন বি ব্যাবিলনে। 18 পৃথিবীর মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় অপশন এ কার্টোগ্রাফি। এরপর 2 দাগে বলা হয়েছে শূন্যস্থানগুলো পূরণ করো। 2-1 অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দ্রাঘিমা রেখাগুলি ড্যাশ। এখানে উত্তরটি হবে অর্ধবৃত্তাকার বা অর্ধবৃত্ত। 2 আন্তর্জাতিক তারিখ রেখা ড্যাশ মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত। এখানে উত্তরটি হবে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত। 3 কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের গড় আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের ড্যাশ। উত্তরটি হবে জলবায়ু। 4 ড্যাশ থেকে ঘরের বাতাসে সব থেকে বেশি দূষণ ছড়ায়। এখানে হবে উত্তরটি ধূমপান থেকে। 5 সমুদ্র থেকে যত উপরে উঠা যায় বায়ুর চাপ তত ড্যাশ থাকে। এখানে হবে কমতে থাকে। 6 গারো উপজাতি ভারতের ড্যাশ রাজ্যের বাসিন্দা। এখানে উত্তরটি হবে মেঘালয় রাজ্যের বাসিন্দা। 7 তুলো একটি ড্যাশ জাতীয় ফসলের উদাহরণ। এটা হবে তন্তু জাতীয় ফসলের উদাহরণ। 8 মানচিত্রে হলুদ রং ব্যবহৃত হয় ড্যাশ বোঝানোর জন্য। এটা হবে কৃষি জমি বা কৃষিক্ষেত্র বোঝানোর জন্য। এরপর
তিনের দাগের প্রশ্নগুলি বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. সহ্যাদ্রি কোন পর্বতের আরেক নাম? এটি হবে পশ্চিমঘাট পর্বতের উত্তর অংশের অপর নাম হলো সহ্যাদ্রি। 3-2 দুটি পৃথক গ্লাসে জল গরম করা হচ্ছে। একটি গ্লাসের জলের তাপমাত্রা 212°F এবং অন্য গ্লাসের জলের তাপমাত্রা 100°C করা হলো। কোন গ্লাসটি বেশি উত্তপ্ত হবে? এখানে উত্তরটি হবে দুটো গ্লাসেরই জলের তাপমাত্রা সমান হবে, কারণ 212°F সমান হয় 100°C। এরপর তিনের প্রশ্ন, গাছের পাতাগুলি কখনো কখনো কাঁটায় পরিণত হয়, এরকম একটি উদ্ভিদের নাম লেখো। এরকম একটা উদ্ভিদ হবে ফণিমনসা। 3-4 বারাণসী নামক বিখ্যাত তীর্থকে স্থানটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? এটা হবে গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে। 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 4-1 কোন অক্ষরেখাটির দৈর্ঘ্য সবচেয়ে বড়, এর মান উল্লেখ করো। উত্তরটি হবে নিরক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে বড় এবং এর মান হলো 0°। 4-2 গ্রামাঞ্চলের তুলনায় শহরে শব্দ দূষণের প্রভাব বেশি কেন? এখানে উত্তরটি হবে শহরাঞ্চলে কলকারখানা এবং যানবাহনের সংখ্যা অনেক বেশি, কিন্তু তুলনায় গাছপালার সংখ্যা অনেক কম, তাই গ্রামাঞ্চলের তুলনায় শহরে শব্দ দূষণের প্রভাব অনেক বেশি দেখা যায়। 4-3 বলেছে হিন্দুদের দুটি ধর্মীয় উৎসবের নাম লেখো। হিন্দুদের ধর্মীয় উৎসব হলো গণেশ চতুর্থী, দীপাবলি। আচ্ছা, 4 বলেছে ভারতে অবস্থিত দুটি আগ্নেয়গিরির নাম লেখো। উত্তরটি হবে ব্যারেন ও নারকন্ডেম। এরপর 5 দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 5-1 AM ও PM বলতে কি বোঝো? দেখো, AM এর পুরো অর্থ হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান। এটিকে বোঝানো হয় মানে রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে। আর PM কথাটির মানে হচ্ছে পোস্ট মেরিডিয়ান। এটি দুপুর 12টা থেকে রাত্রি 12টা কে বোঝাতে ব্যবহার করা হয়। আর এর পরের একটা পার্ট দিয়েছে রেল স্টেশনের ঘড়িতে রাত্রি 12টাকে কিভাবে দেখানো হয়। এটা দেখানো হয়, ছবিতে দেখে নাও, 00 করে দেখানো হয়। আচ্ছা, 5 দাগের 2 বলেছে হিমমণ্ডল পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায় এবং কেন? উত্তরটি হবে হিমমণ্ডল দেখা যায় সুমেরু বৃত্ত 63.5° উত্তর থেকে উত্তর মেরু অর্থাৎ 90° উত্তর পর্যন্ত, এবং কুমেরু বৃত্ত 66.5 দক্ষিণ থেকে দক্ষিণ মেরু অর্থাৎ 90° দক্ষিণ অক্ষরেখার মাঝের অংশে। তোমরা ছবিতে দেখে নাও। আচ্ছা, এবং কেন দেখা যায় না, সূর্যরশ্মি এই অক্ষাংশের মধ্যে সারা বছর তির্যকভাবে পড়ায় এই অঞ্চলে উত্তাপ খুব কম হয়, তাই সারা বছর ধরেই বেশ ঠান্ডা থাকে। এরপর 5 দাগের 3 বলেছে বায়ু দূষণ প্রতিকারের জন্য তুমি গ্রহণ করতে পারো এমন 3টি উপায় লেখো। তাহলে তোমাদের বইয়ে দেখানো আছে বায়ু দূষণের জন্য তোমার গৃহীত ব্যবস্থা। তার মধ্যে থেকে বলতে পারো 1 হাঁচি ও কাশির সময় আমি রুমাল ব্যবহার করব। 2 ঘরের ভিতরে আবর্জনা ফেলার পাত্রটা সবসময় ঢাকা দিয়ে রাখবো। এবং 3 দরকার না থাকলে আলো পাখা ইত্যাদি জ্বালিয়ে রাখবো না। এটা যদিও পরোক্ষভাবে বায়ু দূষণকে প্রভাবিত করছে। আচ্ছা, এরপর তুমি 5-4 দেখো কি বলেছে মানচিত্রের অপরিহার্য উপাদানগুলির মধ্যে যে কোনো 3টির উল্লেখ করো। তাহলে তোমরা ছবিতে দেখো যে মানচিত্রের অপরিহার্য উপাদানগুলি বক্সের মধ্যে দেওয়া আছে। এর মধ্যে থেকে যে কোনো 3টে আমরা বেছে নিচ্ছি। প্রথমত হচ্ছে শিরোনাম বা টাইটেল। এটির দ্বারা মানচিত্রে বিষয়বস্তু ধারণা দেওয়া হয়। এরপর
আর একটা দেখো মানচিত্রের উত্তর দিক নির্দেশনের জন্য একটা চিহ্ন দেওয়া থাকে, এটা হচ্ছে দিক নির্দেশক। আর 3 নম্বর একটা উপাদান হলো মানচিত্রের স্কেল। এই স্কেলের সাহায্যে মানচিত্রের দুটো স্থানের মধ্যে দূরত্ব সম্পর্কে ধারণা করা যায়। বেশ, এরপর বলেছে 6-1 বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়। যদিও এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে সেরকম ভাবে দেওয়া নেই, তবুও আমি দেখিয়েছি। 3 রকমের বৃষ্টিপাত প্রধানত দেখা যায়। এক হচ্ছে তোমার শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, 2 হচ্ছে পরিচালন বৃষ্টিপাত, আর 3 হচ্ছে ঘূর্ণবাত বৃষ্টিপাত। প্রথমে দেখো ছবিতে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হচ্ছে। এক্ষেত্রে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সমুদ্র থেকে আসার সময়, স্থলভাগের দিকে আসার সময় যদি সেটা কোনো বাধা অর্থাৎ পর্বত দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তখন পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিপাতকে বলা হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। এরপর 2 নম্বর আসছে পরিচলন বৃষ্টিপাত। এগুলি প্রধানত নিরক্ষীয় অঞ্চলেই দেখা যায়। সমুদ্রের উপরিভাগে যদি সূর্যের তাপ লম্বভাবে এসে পড়ে, তাহলে দিনের বেলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস হালকা হয়ে উপর দিকে ওঠে, এবং সেটা যত ঘনীভূত হয় তত মেঘের সৃষ্টি হয়, এবং বিকালের দিকে সেই মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। আর এটাকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত। আর 3 নম্বর আসছে ছবিতে দেখো, এটা হচ্ছে ঘূর্ণবাত বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতে দুটো পৃথক বৈশিষ্ট্যের বায়ুপুঞ্জ, একটা হচ্ছে উষ্ণ আর্দ্র বায়ু, আর একটা হচ্ছে শীতল এবং শুষ্ক বায়ু। এই দুটো বায়ুর মধ্যে যখন তারা একে অপরের দিকে এগিয়ে আসে, তখন উষ্ণ বায়ু হালকা বলে উপরে অবস্থান করে এবং শীতল বায়ু ভারী বলে নিচে অবস্থান করে। এইভাবে দেখা যাচ্ছে যে তাদের মধ্যবর্তী অঞ্চলে একটা বায়ু প্রাচীরের সৃষ্টি হয়। সেই বায়ু প্রাচীর বরাবর শীতল বায়ু ক্রমশ নামতে শুরু করে এবং উষ্ণ বায়ুটা ক্রমশ উপরের দিকে উঠতে শুরু করে। যত উপরের দিকে উষ্ণ বায়ু ওঠে, তত তা জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং বৃষ্টিপাতের সৃষ্টি হয়। এইভাবে ঘূর্ণবাত বৃষ্টিপাত সৃষ্টি হয়। আচ্ছা, এরপর 6-2 তোমাকে বলেছে উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান 2টি পর্বতশ্রেণীর নাম লেখো। দেখো, উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান 2টি পর্বতশ্রেণী হচ্ছে হিমালয় ও কারাকোরাম। আর এই আরেকটা পার্ট দিয়েছে যে গঙ্গার গতিপথের বর্ণনা দাও। এখানে দেখো ছবিটায় গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ গুহা থেকে ভাগীরথী নামে এটা প্রবাহিত হয়েছে। এটা হচ্ছে গঙ্গার উচ্চগতি। এরপর গঙ্গা উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে তার প্রধান উপনদী যমুনার সঙ্গে এসে মিলিত হয়েছে। এখানে দেখো তোমার 2 ও 3-এর মধ্যে এটা দেখানো হয়েছে, এবং মিলিত হয়ে সেটা দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, এবং এটা হচ্ছে গঙ্গার মধ্যগতি। এরপর সেটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে এসে দুটো শাখায় ভাগ হয়ে গেছে। এখান থেকে গঙ্গার নিম্নগতি শুরু হয়। একটা শাখা পদ্মা নামে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়েছে, এবং আরেকটা শাখা দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে ভাগীরথী হুগলি নামে, এবং বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এই হচ্ছে গঙ্গার গতিপথ। তাহলে তোমরা চিত্রটা ভালো করে দেখে নাও। আচ্ছা, এরপর 6-3 বলেছে পাট উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো আর 2টি পানীয় ফসলের উদাহরণ দাও। তাহলে পাট উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি হলো, প্রথমত হচ্ছে উষ্ণতা। পাট চাষের জন্য 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন হয়। বৃষ্টিপাত প্রায় 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। এবং মাটি, পাট চাষের জন্য পলিযুক্ত কাদামাটি ও দোআঁশ মাটি আদর্শ। আর দ্বিতীয় অংশে বলেছি 2টি পানীয় ফসলের নাম। দুটো পানীয় ফসল হলো চা এবং কফি। এরপর দেখো 7 নম্বরে বলেছে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ দেখাও। প্রথমে দিয়েছে কারাকোরাম পর্বত। একদম উত্তরে দেখো জম্মু কাশ্মীরের কাছে 1 নম্বর দিয়ে দেখানো হয়েছে লম্বা একটা অংশ, এটা হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণী।
আচ্ছা, লম্বা রেখার মাধ্যমে দেখানো হয়েছে। এরপর 2 নম্বরে দিয়েছেন নর্মদা নদী। এটা দেখো মধ্য ভারত থেকে পশ্চিম ভারতের দিকে প্রবাহিত হয়েছে এবং 2 নম্বরের দিয়ে দেখানো হয়েছে নর্মদা নদী। আচ্ছা, 3 নম্বরে বলেছে একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এটা গুজরাটের কাজটা দেখানো হয়েছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। আর 4 নম্বরে দেখো বলেছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য অঞ্চল। এটা ভারতের যে উত্তর পূর্ব ভারত রয়েছে, 4 নম্বরে সবুজ রং দিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। আর 5 নম্বরে বলেছে মরু জলবায়ু অঞ্চল। এটা দেখো ভারতের যে রাজস্থান এবং গুজরাট এবং পাঞ্জাবের কিছুটা অংশ নিয়ে উষ্ণ মরু জলবায়ু অঞ্চল কমলা রং দিয়ে দেখানো হয়েছে। তাহলে আমরা দেখি এই প্রশ্নের সমস্ত উত্তর আলোচনা করে ফেললাম। এরকমই পরের বিদ্যালয়গুলোরও উত্তর ধারাবাহিকভাবে দেওয়া হবে। তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দেবে, শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।